আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জিন তত্ত্ব ও বিবর্তন এই অধ্যায়টা পড়বো। এই অধ্যায়টা একাডেমিকে হয়তো বেশ পেন খাইছো, বাট অ্যাডমিশনের জন্য আমি বলতে পারি যে অনেক সহজ চ্যাপ্টার। ঠিক আছে, এখানে আমরা কি পড়বো আমি একটু চ্যাপ্টার ম্যাপটা বলি। প্রথমত মেন্ডেলের সূত্র এবং উনি কোন উদ্ভিদ নিয়ে কত বছর গবেষণা করছে, কি কি সূত্র দিছে, সেগুলো আমরা আলোচনা করব। পরের ধাপে আর সূত্র দুইটা আছে, দুইটা ব্যতিক্রম দেখব। ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা ফিনোটাইপিক অনুপাত এবং ওই ব্যতিক্রমটা আমরা কোন কোন উদ্ভিদে পাই সেটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে লিঙ্গ নির্ধারণ এবং যে ইয়াটা আছে ব্লাড গ্রুপিং সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ দ্বিতীয় পার্টে আমরা বিবর্তনের বেশ কিছু টপিক দেখব, যদিও সেখান থেকে প্রশ্ন খুবই কম আসে, কম পড়লেই হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। প্রথমত জিনতত্ত্ব বিবর্তন। জিনতত্ত্ব মানে হচ্ছে বংশগতিবিদ্যা। এই বংশগতি বিষয়টা কি? বংশগতি হচ্ছে আমাদের পিতামাতার যে বৈশিষ্ট্য আছে তা সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়া। ঠিক আছে, তাকে বলা হয় বংশগতি। এবং আমরা জীববিজ্ঞানের যে শাখায় এই বংশগতি নিয়ে আলোচনা করব তাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে বংশগতিটা কি? যে প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার বিভিন্ন বৈশিষ্ট্য কি হয় সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় সেটা হচ্ছে বংশগতি। আর বংশগতি বিদ্যা বা জিনতত্ত্ব বা জিনেটিক্স কোনটা? আমরা বিজ্ঞানের যে শাখায় এই বংশগতি নিয়ে আমরা আলোচনা করি সেটা কি হবে? বংশগতি বিদ্যা বা জিনতত্ত্ব বা জিনেটিক্স। এবং এই জিনতত্ত্ব বা জিনেটিক্স এই ওয়ার্ডটা কে ইউজ করছিল? উইলিয়াম ব্যাটসন। এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, উইলিয়াম ব্যাটসন প্রথম এই জিনতত্ত্ব শব্দ মানে জেনেটিক্স আর কি, ঠিক আছে, জেনেটিক্স শব্দটা ইউজ করছিল। আচ্ছা, আমরা এখন দেখব এই যে জিন তত্ত্বের প্রয়োজনীয়তা, এটা ডিং দিলেই হবে, প্রশ্ন আসার মতো টপিক না এটা। জিন তত্ত্বের জনককে? আধুনিক জিন তত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। কেন বলা হয়? কারণ উনি বংশগতিবিদ্যার দুইটা গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করছিল, যাকে বলা হয় মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম। ঠিক আছে, তাহলে গ্রেগর জোহান মেন্ডেল এই যে তোমার দুইটা সূত্র দিছিল, প্রথম সূত্র এবং কি দ্বিতীয় সূত্র, এই দুইটা সূত্র উনি কোন পরীক্ষার মাধ্যমে দিছে, পরীক্ষা উনি কয় বছর করছে, কতগুলো বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করছে, কোন উদ্ভিদ নিয়ে পরীক্ষা করছে, ওই উদ্ভিদের কতগুলো জাত নিয়ে পরীক্ষা করছে, ঠিক আছে, সেগুলো পড়লেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত উনি গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি উদ্ভিদ নিয়ে প্রায় 34 ধরনের মটরশুঁটি উদ্ভিদ নিয়ে পরীক্ষা করছিল। কয় বছর করছিল? 7 বছর। কয়টা প্রজাতি, কয়টা বৈশিষ্ট্য? 7 জোড়া বৈশিষ্ট্য। তারা একটু আমি লিখে দিচ্ছি এখানে। কি করছিল? মটরশুঁটি উদ্ভিদ নিয়ে 34 ধরনের মটরশুঁটি উদ্ভিদ নিয়ে তিনি 7 বছর প্রায় 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করছিল। 7 জোড়া বৈশিষ্ট্য, ঠিক আছে, আচ্ছা। এবং এই পরীক্ষা করার পর উনি কি করছিল? দুইটা সূত্র দিছিল, যাকে বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র এবং কি তৃতীয় সূত্র। প্রথম সূত্রে উনি শুধুমাত্র 1 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করছিল, মানে কি হতে পারে লম্বা অথবা খাটো, এই যে 1 জোড়া বৈশিষ্ট্য। কিন্তু দ্বিতীয় সূত্রে উনি 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করছিল। ঠিক আছে, আচ্ছা। এবং উনি কিন্তু আমরা পড়ি না যে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এই দুইটা কিন্তু উনি দেয় নাই। ঠিক আছে, ওনার যেই দুইটা সূত্র আছে উনি কিন্তু এই পরীক্ষাগুলো করে মারা গেছিল। উনি মারা যাওয়ার প্রায় 16 বছর পর আরো 3জন বিজ্ঞানী বিভিন্নভাবে সেম সূত্রে প্রমাণ করছিল। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, উনি কিন্তু মারা যাওয়ার 16 বছর পর 3টা ভিন্ন দেশে 3জন ভিন্ন বিজ্ঞানী সেম ফলাফল পাইছিল পরীক্ষা করে। ঠিক আছে, যেহেতু উনি এটা আবিষ্কার প্রথম করছিল এই জন্য আমরা একে কি বলি? মেন্ডেলের সূত্র বলি। 3জন কে ছিল? হিউগো ডে ভ্রিস, কার্ল করেন্স এবং কি এরিক শ্যামেক। তোমার কার্ল করেন্স, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নাম, কারণ যখন তোমরা প্রাণীর আচরণ পড়বা সেখানে কিন্তু এই নামটা পাবা। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো গেল, তাহলে মেন্ডেল যেহেতু দুইটা সূত্র আবিষ্কার করছে এবং বংশগতি একটা ধারা শুরু করছে, তাই না? কি বলা হয়? বংশগতিবিদ্যা বা জিন তত্ত্বের বা জেনেটিক্সের জনক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। উনি কি করছিল? প্রথমত 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য লম্বা এবং খাটো উদ্ভিদ নিয়ে পরীক্ষা করছিল এবং পরীক্ষা করে দেখছিল প্রথম বংশধরে কি হয়েছিল? সবগুলা উদ্ভিদে লম্বা হয়েছিল। মানে একটা হোমোজাইগাস লম্বা উদ্ভিদ এবং হেটেরোজাইগাস হোমোজাইগাস খাটো উদ্ভিদ, এই দুইটা যখন ক্রস ঘটাইছিল তখন কি হয়েছিল? প্রথম জেনারেশনে 4টা উদ্ভিদ হয়েছিল, 4টা কি ছিল? লম্বা হয়েছিল। ঠিক আছে, বাট যখন দ্বিতীয় বংশধরে পরীক্ষা করছিল, দ্বিতীয় বংশধরে কিন্তু তোমার কি হয়েছিল? 3টা ছিল লম্বা, একটা ছিল খাটো। বুঝতে পারছো? আমরা এগুলো পরে দেখবো, এখন হয়তো একটু পিন লাগতে পারে।
বাট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, উনি যখন এরকম হোমোজাইগাস একটা লম্বা, অর্থাৎ এই লম্বা উদ্ভিদের যে দুইটা জিন আছে, দুইটা কি হবে, লম্বা বৈশিষ্ট্য ইয়া করবে, ঠিক আছে। আর দুইটা হচ্ছে হোমোজাইগাস খাটো উদ্ভিদ যখন ক্রস ঘটাইছে, প্রথম বংশধরে কি ছিল, সবগুলো লম্বা ছিল, ঠিক আছে, F1 জেনারেশনে বা ফার্স্ট ফিলি জেনারেশন। বাট যখনই F1 জেনারেশন কি ছিল, এই যে একটা ছিল লম্বা টি, মানে কি জানলাম আমরা, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাই না, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যার ফলে কি হবে, লম্বাটা প্রকাশ পাবে, তাই তো। এই যে এরকম চারটা হেটারোজাইগাস লম্বা উদ্ভিদে যখন উনি ক্রস ঘটাইছে, তখন দেখছে যে F2 জেনারেশনে তিনটা হচ্ছে লম্বা এবং একটা হচ্ছে খাটো। কত দেখো তো, তিনটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে খাটো অনুপাত। তুমি এই সংখ্যাগুলো পড়তে পারো, বাট তার থেকে অনুপাতটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3 ভাগ ছিল লম্বা এবং 1 ভাগ ছিল খাটো। আচ্ছা, গেল। এবং এইখানে উনি কি করছিল, শুধুমাত্র এক জোড়া বৈশিষ্ট্য লম্বা এবং খাটো, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যেহেতু পরীক্ষা করছিল, এই জন্য একে বলা হয় মোনো হাইব্রিড ক্রস অথবা এক লক্ষণ সংকরায়ন। বুঝতে পারছো? আচ্ছা, এই দেখো, আমরা বলছিলাম না, মানে কি করছিল, 34 ধরনের মটরশুঁটি উদ্ভিদ নিয়ে 7 বছর ধরে 7 জোড়া বৈশিষ্ট্য, এই যে বীজ হচ্ছে গোল কুঞ্চিত, এক জোড়া বৈশিষ্ট্য, 2 জোড়া, 3 জোড়া, 4, 5, 6, 7, এরকম 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল 7 বছর ধরে পরীক্ষা করছিল, ঠিক আছে। এবং 7 বছর কেন, মানে প্রত্যেক জোড়া বৈশিষ্ট্য কি করছিল, 1 বছর পরীক্ষা করছিল। এবং এই যে মটরশুঁটি আছে, এটা হচ্ছে 1 বর্ষজীবী, ঠিক আছে, 1 বর্ষজীবী। আচ্ছা, ওকে। এখন দেখো, পরবর্তীতে উনি 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করছিল, 2 জোড়া, যেমন কি একটা হচ্ছে হলুদ এবং গোল বীজ, এবং কি সবুজ এবং কুঞ্চিত, এই যে হলুদ সবুজ গোল কুঞ্চিত, এরকম 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন পরীক্ষা করছিল, তখন উনি F1 বংশধর, মানে কি প্রথম বংশধর কি ছিল, হলুদ এবং গোল, সবগুলো ছিল হলুদ এবং গোল, কারণ এই দুইটা ছিল প্রকট, ঠিক আছে। বাট দ্বিতীয় বংশধরে দেখছিল যে অনুপাতটা হয় 9টা হবে হলুদ এবং গোল, মানে যে এটাই, ঠিক আছে, 3টা হলুদ কুঞ্চিত, 3টা সবুজ গোল এবং একটা কি সবুজ কুঞ্চিত। মানে F2 জেনারেশন কি ছিল, অনুপাত ছিল 9:3:3:1। এটা কি ছিল, এটা ছিল ফিনোটাইপিক অনুপাত, খেয়াল রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু উনি এখানে 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করছিল, একে বলা হয় দ্বিসংকর ক্রস বা ডাই হাইব্রিড ক্রস, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন মেন্ডেল যে পরীক্ষাটা সফল হয়েছিল, সফল হওয়ার কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। উনি কিন্তু আসলে এই যে মটরশুঁটি উদ্ভিদ নিছে, তার কিছু বৈশিষ্ট্য আছে, যার ফলে ওনার কিন্তু পরীক্ষাটা খুব সহজ হয়ে গেছিল। প্রথমত, মটর গাছটা হচ্ছে 1 বর্ষজীবী, যার ফলে কি হবে, খুব কম সময়ের মধ্যে পরাগায়ন বলো, নতুন জীব পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে উভলিঙ্গ, তার মানে কি একই দেহে পুংগ্যামেট, সরি, একই দেহে হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট দুইটা উৎপন্ন হবে, যার ফলে স্বপরাগায়ন সম্ভব। তাহলে কি হবে না, ভিন্নতর কোনো বৈশিষ্ট্যের মিক্সার ঘটবে না। আচ্ছা, এখন এদের ফুলগুলো হচ্ছে আকারে বড়, ফুল আকারে বড় হলে কি হবে, এই যে স্বপরাগায়নটা নিশ্চিত করা যাবে, ঠিক আছে, ওকে, আর তেমন লাগবে না। এখন দেখো, আমরা কি বলছিলাম যে ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম আছে, এবং মেন্ডেল যেই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিল, এই 7 জোড়া বৈশিষ্ট্য 7টা ভিন্ন ক্রোমোজোমে আছে। খুবই গুরুত্বপূর্ণ, এই 7টা ভিন্ন ক্রোমোজোমে আছে ফলে কিন্তু কোনো মিক্সার বা লিঙ্কেজ হয় নাই। বুঝতে পারছো, লিঙ্কেজ মানে কি, যে দুইটা বৈশিষ্ট্য মিক্সার হয়ে গেল, ঝামেলা হয়ে গেল। যেহেতু এই 7 জোড়া বৈশিষ্ট্যের জন্য 7টা ভিন্ন ক্রোমোজোম আছে, যার ফলে এই বৈশিষ্ট্যের কোনো মিক্সার বা লিঙ্কেজ ঘটে নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো, আমরা হচ্ছে বেশ কিছু সংজ্ঞা এখানে দেখবো, যদিও এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পাও, তাই না। ফ্যাক্টর বা জিন কি, জিন হচ্ছে তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক। এটা কি একটা, এটা হচ্ছে ডিএনএ এর অংশ, তাই না। জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ, যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক রূপে কাজ করে, ওকে। লোকাস কি, লোকাস হচ্ছে ক্রোমোজোমের যেই অবস্থানে জিন থাকে, ক্রোমোজোমের জিনের অবস্থানকে বলা হয়, বা যে জায়গায় জিন থাকে তাকে বলা হয় লোকাস। অ্যালিল বা অ্যালিলোমর্ফ, এটা হচ্ছে সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোমে তোমার যেই বিপরীত থাকে না, এই দেখো তোমার একটা একটা টি এবং স্মল টি, এই দুইটা কি একটা অপরটার অ্যালিল, ঠিক আছে। এই সমধর্মী কি বলতে কত, এই সমসংস্থ ক্রোমোজোম মানে পাশাপাশি আছে, একটা হচ্ছে পিতার দেহ থেকে আর একটা মাতার দেহ থেকে। সমসংস্থ মানে কি,
একসাথে আছে। এরপর নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী, মানে কি তাদের লোকাসটা সেম এবং নির্দিষ্ট জিন জোড়া, এই যে জিন একটা ক্যাপিটাল টি এবং স্মল টি, এটা কি করবে, এটা হচ্ছে লম্বা হওয়ার বৈশিষ্ট্য, এটা কি খাটো হওয়ার বৈশিষ্ট্য, একটাকে অপরটার এলিল বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবং এর মধ্যে একটা হবে প্রকট এলিল, তখন যেই এলিলটা হেটারোজাইগাস অবস্থায়, অর্থাৎ একটা হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন, একটা বড় এবং মনে হলো লম্বা হওয়ার বৈশিষ্ট্য এবং কি খাটো হওয়ার বৈশিষ্ট্য, এই দুইটাই কিন্তু আছে। এখন যেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে এটা কি হবে, প্রকট। কোনটা প্রকাশ পাবে এখানে, লম্বা, তাই না? লম্বাটা কি হবে, প্রকট। এটা কি প্রকাশ পায় নাই, এটা কি হবে, প্রচ্ছন্ন। হোমোজাইগাস, যখন দুইটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুইটা সেম হবে, হয় ক্যাপিটাল টি অথবা কি স্মল টি, সেটা কি হবে, হোমোজাইগাস। আর ভিন্ন হলে হবে হেটারোজাইগাস, তাই না? প্রকট বৈশিষ্ট্য, এই যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে F1 জনুতে কি ছিল, যেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা কি হবে, প্রকট বৈশিষ্ট্য। আমাদের মনে আছে আমরা হচ্ছে একটা হোমোজাইগাস লম্বা এবং একটা হেটারোজাইগাস খাটো, আমরা হচ্ছে ক্রস ঘটাইছিলাম, কি ছিল, প্রথম অংশ ধরে সবগুলো লম্বা ছিল। তাহলে যেই বৈশিষ্ট্য প্রকাশ পাইছে সেটা কি হবে, প্রকট বৈশিষ্ট্য, আর যেটা পাই নাই সেটা হবে প্রচ্ছন্ন। জিনোটাইপ, এটা হচ্ছে জিনের গঠন। ঠিক আছে, এই যে তোমার ক্যাপিটাল টি স্মল টি এগুলো কি জিন না, এই জিনের গঠনকে বলা হয় কি, জিনোটাইপ। এবং এই জিনোটাইপ দ্বারা এই বাহ্যিক বৈশিষ্ট্য আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে লম্বা হয়েছে, খাটো হয়েছে। দেখো এই যে হোমোজাইগাস, এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে। এই জিনের গঠন কি আমরা দেখতে পাবো, পাবো না, এটা হচ্ছে জিনোটাইপ, ভিন্নতর আছে। ঠিক আছে, এই দুইটা কিন্তু লম্বা হবে, তাই না? লম্বা হবে, এবং আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারবো না। এই যে বাহ্যিক যে বৈশিষ্ট্য কি দিয়ে হয়েছে, জিনোটাইপ দিয়ে নিয়ন্ত্রিত হয়েছে, তাকে আমরা বলি ফিনোটাইপ। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, প্যারেন্টাল জেনারেশন, এটা আশা করি বলার কিছু নাই। এক সংকর মানে কি, এক জোড়া বৈশিষ্ট্য। দ্বিসংকর মানে কি, দুই জোড়া বিপরীতমুখী বৈশিষ্ট্য। এবং একসঙ্গ ক্রসের দ্বিতীয় বংশধরের ফিনোটাইপ কত হবে, 3:1, এটাই হওয়ার কথা। ঠিক আছে, আমি একটু দেখাই। এই দেখো, একটা হচ্ছে হোমোজাইগাস, আচ্ছা, মনে করো দুইটা হচ্ছে হেটারোজাইগাস উদ্ভিদ, তাহলে কি হবে, একটা হবে এই যে ক্যাপিটাল টি, এটা হবে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। এই যে এটা হবে লম্বা, এটা হবে লম্বা, এটা হবে লম্বা, এটা হবে খাটো, আর তিনটা হবে লম্বা, একটা হবে খাটো। তাহলে এক সংখ্যক ক্রসের অনুপাত কি হবে, এটা কিসের অনুপাত, এটা খেয়াল রাখা লাগবে, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। কি অনুপাত, ফিনোটাইপিক অনুপাত। আজ আমরা 3:1 বললাম, ইয়া কি বলে, আর যে এই এক সংখ্যক ক্রসের দ্বিতীয় বংশধরে জিনোটাইপিক অনুপাত, সেটা কি হবে, সেটা হবে 1:2:1। ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে পরের ধাপে যাই। দ্বিসংখ্যক ক্রস, এখানে কি আছে, ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। টেস্ট ক্রস কোনটা, যখন F1 এবং F2 বংশধরগুলা, এটা কি হেটারোজাইগাস নাকি হোমোজাইগাস, এটা জানার জন্য আমরা কি করি, প্রচ্ছন্ন, বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ ঘটাই, তাকে আমরা কি বলি, টেস্ট ক্রস। টেস্ট কেন করি আমরা, যাতে আমরা বুঝতে পারি এই নতুন উদ্ভিদটা কি হেটারোজাইগাস নাকি হোমোজাইগাস। ব্যাকক্রস কোনটা, যে কোনো F1 বংশের কোনো উদ্ভিদকে আমরা যখন পিতৃ বা মাতৃবংশীয় মানে আগের বংশতে কি করবো, ক্রস ঘটাবো, তাকে বলা হবে ব্যাকক্রস। জিনোম কোনটা, জিনের সমষ্টি। জিনোম মানে কি, জিনের সমষ্টি। এই যে আমাদের একটি কোষের ক্রোমোজোমে যতগুলো জিন আছে তাকে বলা হবে জিনোম বলা হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো মেন্ডেলের সূত্র, উনি কি করছিল, দুইটা পরীক্ষা করছিল। প্রথমত হচ্ছে এক জোড়া বৈশিষ্ট্য, দ্বিতীয়ত দুই জোড়া বৈশিষ্ট্য। এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষাকালে উনি যে ফলাফলটা পাইছে তাকে বলা হয় এক সংখ্যক ক্রস। অপর নাম কি, জনন কোষ বিশুদ্ধতা সূত্র অথবা কি পৃথকীকরণ সূত্র। যখন উনি দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করছিল তখন উনি যে ফলাফল পাইছিল তার উপর ভিত্তি করে যে সূত্র দিছিল তার অপর নাম কি, স্বাধীনভাবে মিলনের সূত্র অথবা কি বন্টনের সূত্র। ঠিক আছে, ওকে। এই যে মনোহাইব্রিড ক্রস, এখানে কিন্তু কি লাগবে, ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, আর ইয়া কি হবে, জিনোটাইপিক 1:2:1। এটা কিন্তু জিনোটাইপিক, এটা হচ্ছে ফিনোটাইপিক। ঠিক আছে। আচ্ছা, এগুলো আশা করি ভালো করে পারো, এক্সট্রা বলার কিছু নাই। এই ক্রসগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা ফিনোটাইপিক এবং জিনোটাইপিক করে ফেললে হবে। ঠিক আছে, অপর নামটা পড়ছো আগে। এখন দেখো, প্রথম সূত্র অনুসরণ তো মোটামুটি সবাই করবে, এই যে কালো গিনিপিগ এবং কি
বাদামি বর্ণের গিনিপিগ, তার মধ্যে যখন আমরা এই কালো এবং বাদামি এই যে এক জোড়া বৈশিষ্ট্য ক্রস ঘটাবো, তখন কি হবে, এই মনোহাইব্রিড ক্রস সূত্র মেনে চলবে এবং দ্বিতীয় বংশধরে ফিনোটাইপ কি হবে 3:1। আচ্ছা, এগুলো মোটামুটি দেখে ফেলবা। এখন দেখো দ্বিতীয় সূত্র, অপর নাম কি স্বাধীনভাবে মিলনের সূত্র। এইখানে ফিনোটাইপিক অনুপাত কত, 9:3:3:1। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে দ্বিতীয় সূত্র, তার অপর নাম পড়ে ফেললা। এখানে আমরা কি করি, দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করি এবং পরীক্ষার ফলে আমরা যে আটা পাই ফিনোটাইপিক অনুপাত, সেটা তো পড়ছে তাই না। এখন দেখো কোথায় আমরা এই যে মটরশুটির কি ছিল, হলুদ এবং গোল বীজ, তাই না, হলুদ এবং গোল এবং কি সবুজ এবং কুঞ্চিত, এগুলো পড়া হয়ে গেছে, আগেই দেখছো। এটা কি ফিনোটাইপিক অনুপাত, দেখে ফেলবা। আচ্ছা, দ্বিতীয় সূত্র কি হবে, তোমার দুই জোড়া বৈশিষ্ট্যযুক্ত যে কোনো উদ্ভিদ এটা মানবে, শুধুমাত্র ব্যতিক্রম ব্যতীত। আমরা ব্যতিক্রম দেখবো, ঠিক আছে। দেখবো এখন ব্যাখ্যা টেখ্যা দেখে নিও, ক্রোমোজোম তত্ত্ব খুব বেশি লাগবে না, এর প্রথম অধ্যায়ে আছে। ব্যতিক্রম প্রথমে লাগবে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম তিনটা, কি কি, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং লিথাল জিন। তাহলে যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয়, ব্যতিক্রম কি কি আছে, তিনটা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং কি লিথাল জিন। তার পাশাপাশি পড়তে হবে এই যে এই ব্যতিক্রমগুলো আছে সেগুলো কোন উদ্ভিদে ঘটে, এটাও লাগবে, এবং এই ব্যতিক্রম হওয়ার জন্য যে জিন দায়ী তাকে আমরা কি বলবো। আচ্ছা, এখন দেখো প্রথমে দেখি আমরা, প্রথম কি অসম্পূর্ণ প্রকটতা। নর্মালি যখন তোমার প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত কি হয় 3:1, তাই না, বাট এখানে কি করবে, ফিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। অর্থাৎ এখানে কি হবে, এই যে দুইটা, একটা লম্বা একটা খাটো এরকম ছিল না, একটা প্রকট ছিল একটা প্রচ্ছন্ন, এখানে কি হইতো, হয় শুধুমাত্র এই লম্বাটাই প্রকাশ পাবে, কিন্তু যখন এই দুইটাই আংশিক প্রকাশ পাবে, এটা যদি লম্বা খাটোতে হয় না, যে কোনো বৈশিষ্ট্য দুই যদি আংশিক প্রকাশ পায়, পূর্ণ প্রকাশ না পাই, এই দুইটাই আংশিক আংশিক পাই, তাহলে কি বলবো, অসম্পূর্ণ প্রকটতা। এবং এই ইয়ার জন্য দায়ী কি হবে, ইন্টারমিডিয়েট জিন। এখন দেখো তো এই সন্ধ্যা মালতী, তার লাল ফুল নিলাম এবং সাদা ফুল, দুইটা ক্রস ঘটাইলে এ কিন্তু লালটাও প্রকট না, সাদাও প্রকট না, এখানে প্রকট কেউই না। ঠিক আছে, তাহলে কি হবে, তোমার একটা হবে লাল, এই যে ক্যাপিটাল লাল দিয়ে আর দিয়ে প্রকাশ করলাম, আর সাদা কি হচ্ছে স্মল আর, তাহলে ক্যাপিটাল আর এটা কি হবে, এটা হবে লাল, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল, এটা কি হবে, এটা হবে তোমার সাদা লাল। এই যে মাঝখানে দুইটা লালও আছে সাদাও আছে, এটাতে একটা কিন্তু পুরোপুরি প্রকট না, ইন্টারমিডিয়েট জিন, তাই না, এটা কি হবে, এর মাঝামাঝি প্রকাশ পাবে, লাল এবং সাদা, আর কোনটা হবে, গোলাপি হবে। বুঝতে পারছো, এই যে 1:2:1 বাহ্যিক বৈশিষ্ট্য, লাল হচ্ছে একটা, গোলাপি দুইটা, সাদা একটা। বুঝতে পারছো, তাহলে কি করবা, প্রথম সূত্র ব্যতিক্রম কোনগুলা, প্রথমে কি আছে, অসম্পূর্ণ প্রকটতা, ফিনোটাইপিক অনুপাত 1:2:1, এখানে হচ্ছে দায়ী কোন জিন, ইন্টারমিডিয়েট জিন, কোথায় পাওয়া যাবে, সন্ধ্যা মালতীতে। এনাফ, ঠিক আছে, আর একটা অক্ষর লাগবে না। এরপর আরেকটা কি আছে, প্রথম সূত্র আরেকটা কি আছে, সমপ্রকটতা, অর্থাৎ তোমার যে ইয়াটা বললাম না, এই যে লাল, ওইখানে বললাম দেখো দুইটাই কিন্তু কি হবে, সমান ভাবে প্রকাশ পাবে, কি হবে 1:2:1। ধরো তোমার কই পাওয়া যায়, এটা আন্দালুসিয়ান মুলক মুরগি, একটা হচ্ছে কালো, আমি বি দিয়ে প্রকাশ করলাম ব্ল্যাক, আর এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে স্মল বি। কি হবে, প্রথমে হচ্ছে ক্যাপিটাল বি, এটা সাদাই হবে, কালো হবে, ঠিক আছে, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, বি বি, এটা কি হবে, এটা হচ্ছে তোমার সাদা হবে, একটা কালো গেল সাদা গেল, এই যে এইখানে কালো এবং সাদা দুইটারই জিন আছে, কি হবে, এই দুইটাই প্রকাশ পাবে সমান ভাবে, একটা পোর্শন হবে কালো আর একটা সাদা, কালো সাদা, এবং কালো সাদা ছোপ ছোপ দেখা যাবে, ঠিক আছে, তাকে আমরা কি বলি, সমপ্রকটতা। তাহলে এই সমপ্রকটতা কি হবে, অনুপাত কি হবে 1:2:1, কোথায় পাওয়া যাবে, সাদা এবং কালো বর্ণের আন্দালুসিয়ান মুরগ মুরগি, তাহলে কি হবে, কালোর মাঝে সাদা চেকযুক্ত পালক পাওয়া যাবে, শেষ, আর কিছু লাগবে না। লিথাল জিন, লিথালের বাংলা কি হবে, মারণ জিন, আমরা পড়ি না, যারা হচ্ছে ইয়া পড়ে আসছো পরিবেশ রসায়ন, কি ছিল, লিথাল ডোজ। লিথাল ডোজ মানে কি ছিল, আমরা
যেই পরিমাণ গ্রহণ করলে মারা যাব, ঠিক আছে, তাকে বলা হয় লিথাল ডোজ। লিথাল জিন মানে কি, যেই জিন থাকলে মানুষ মারা যাবে, বা মানুষ না বলে কি বলে, একটা জীব মারা যাবে, তাকে আমরা কি বলবো, লিথাল জিন, ঠিক আছে। এবং এই লিথাল জিনটা কিন্তু একই সাথে প্রকট এবং প্রচ্ছন্ন দুইটাই হতে পারে। যদি প্রকট হয় তাহলে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস দুইখানে কিন্তু যেটা মারা যাবে, মানে কি এর কি হেটেরোজাইগাস, এটা হচ্ছে হোমোজাইগাস। যদি লিথাল জিনটা প্রকট হয় তাহলে সেটা হেটারো হোক বা হোমোজাইগাস হোক, দুই ক্ষেত্রে জীব মারা যাবে। যদি প্রচ্ছন্ন হয় তাহলে শুধুমাত্র কি হোমোজাইগাস বৈশিষ্ট্যে মারা যাবে, ঠিক আছে। কি বললাম, যদি লিথাল জিনটা প্রকট হয় তাহলে হোমোজাইগাস বা হেটারোজাইগাস দুই ক্ষেত্রে জীব মারা যাবে। যদি প্রচ্ছন্ন হয় তাহলে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় জীব মারা যাবে। তাহলে এই যে যেহেতু এখানে নর্মাল কি হতো 3:1 এরকম ছিল না, কিন্তু এখানে একটা মারা যাবে, যখন দুইটাই কি হোমোজাইগাস, তো একটা মারা গেলে অনুপাত কি হবে 2:1, তাই না, একটা কমে যাবে। কি বলা হয়, লিথাল জিন। কোথায় পাওয়া যাবে, ইঁদুরে পাওয়া যাবে। উদাহরণ দেখো, প্রথমে এই লিথাল জিন আবিষ্কার করছিল লুসিয়ে কুয়েনো, উনি করছিল ইঁদুরের ক্ষেত্রে, ঠিক আছে, ইঁদুরে। ওকে, আর লাগবে না। এই দেখো, যখন এই ক্যাপিটাল ওয়াই, এটা হচ্ছে কি লিথাল জিন, এটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন, যখন এটা হোমোজাইগাস অবস্থায় থাকবে তখন কি মারা যাবে, তাই না, বুঝতে পারছো। ওকে, এখন সেমি লিথাল এবং কি সাব ভাইটাল, যখন এই লিথাল জিনের কারণে 50%-এর বেশি জীব মারা যাবে তাকে আমরা বলি সেমি লিথাল জিন। যখন 50%-এর কম মারা যাবে তাকে আমরা বলি সাব ভাইটাল জিন। কি বললাম, যে সকল লিথাল জিনের কারণে 50%-এর বেশি জীব মারা যায় তাকে আমরা বলি সেমি লিথাল জিন, এবং 50%-এর কম মারা গেলে তাকে আমরা কি বলবো, সাব ভাইটাল জিন। দুইটার উদাহরণ, হিমোফিলিয়া কিসের কারণে হয়, সেমি লিথাল জিন, আর ড্রসোফিলা মাসি টানা কি হবে, সাব ভাইটাল। এই দুটো পড়লে হবে সেমি লিথাল কোনটা, সাব ভাইটাল কোনটা, উদাহরণ কোনটা, কোথায় পাওয়া যায়, শেষ। এখন দেখো, মানুষের ক্ষেত্রে লিথাল জিনের কারণে বেশ কিছু রোগ হয়। প্রথমত থ্যালাসেমিয়া, ঠিক আছে, একে আমরা কি বলি, একে আমরা বলি ব্লাড ক্যান্সার, একে আমরা বলি ব্লাড ক্যান্সার। কেন হবে, এটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন। একটু খেয়াল রাখবা, এই যে লিথাল জিনের যে রোগগুলো আছে সবগুলা হয় প্রচ্ছন্ন জিনের কারণে, সবগুলা প্রচ্ছন্ন জিনের কারণে। ব্যতিক্রম হচ্ছে রেটিনোব্লাস্টোমা, এটা হয় প্রকট লিথাল জিনের কারণে। খেয়াল রাখবা, লিথাল জিন ঘটিত মানব দেহে যে সকল সমস্যা হয় সবগুলো হবে প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে। তবে একটা মাত্র কি হবে, প্রকট, সেটা কি রেটিনোব্লাস্টোমা। এবং যদি প্রকট হবে তাহলে কি হবে, 50%-এর বেশি মারা যাবে, তাকে আমরা কি বলবো, সেমি লিথাল জিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখে নিবা লিথাল জিনের কারণে মানব দেহে সমস্যা হয় থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি। এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্রাকিফ্যালাঞ্জি, এর ফলে কি হবে, আঙুলগুলো বেশ খাটো হবে, ঠিক আছে। এবং যেটা ইকথিওসিস, ইকথিওসিস মানে কি মাছের আইসের মতো হয়ে যাবে ত্বক, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, যদি প্রশ্ন আসে যে কোন একটা শিশুর হাতের আঙুল খুব খাটো হয়ে গেছে, কোন কারণে, ব্রাকিফ্যালাঞ্জি। কিসের কারণে হয়, প্রচ্ছন্ন লিথাল জিন। কনজেনিটাল ইকথিওসিস মানে কি, কনজেনিটাল মানে হচ্ছে জন্ম থেকেই, ইকথিওসিস মানে কি, এটা হচ্ছে মাছের মতো হয়ে যাবে, ঠিক আছে। যখন জন্ম থেকে কোনো একটা বাচ্চার ত্বক কি হবে, মাছের আইসের মতো ফেটে গিয়ে, তাকে আমরা কি বলি, কনজেনিটাল ইকথিওসিস। কার কারণে হবে, প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন লিথাল জিন। ব্যতিক্রম একটাই কি, রেটিনোব্লাস্টোমা। কি কারণে হবে, প্রকট জিনের কারণে। মিউটেশন এর মানে হচ্ছে কোনো কারণে যখন তোমার ডিএনএ বা জিনের যে ইয়াটা আছে, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস আছে না, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই নাইট্রোজেন বেজের সিকোয়েন্সে যদি কোনো কারণে একটা স্থায়ী পরিবর্তন হয় তাকে আমরা বলি মিউটেশন, ঠিক আছে। কি হবে, যখন এই জিনে অথবা ডিএনএ এর নাইট্রোজেন বেসের সিকোয়েন্স কোনো উল্টাপাল্টা হয়ে যাবে এবং স্থায়ী পরিবর্তন হবে, তাহলে কি বলি, মিউটেশন। আচ্ছা, প্রথম সূত্রের ব্যতিক্রম গেল, এখন আমরা দেখি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। প্রথমত দ্বিতীয় সূত্রে ফিনোটাইপিক অনুপাত কি হওয়ার কথা, 9:3:3:1, তাই না। কিন্তু এই যে পরিপূরক জিন, কি আছে, সহপ্রকটতা, এটা হবো না, তাই না। আবার কি আছে তোমার, তোমার হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিপ্টেসিস এবং কি প্রকট অ্যাপিপ্টেসিস, তাই না। তিনটা ব্যতিক্রম। প্রথমত হচ্ছে প্রথম সূত্রে ছিল
অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং কি ছিল, এবং ছিল লিথাল জিন। দ্বিতীয় সূত্রে কি ছিল, পরিপূরক জিন, প্রকট এপিপ্টেসিস এবং কি দ্বৈত প্রচ্ছন্ন এপিপ্টেসিস। পরিপূরক জিন কি হবে, যখন এই পরিপূরক জিনের কারণে যে আমরা প্রকটতা পাবো কি বলি, সহ প্রকটতা। ঠিক আছে, এই সহ প্রকটতা মানে কি, যখন আমরা দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করব তখন কি হবে, এই বৈশিষ্ট্যগুলো ওভারল্যাপ করবে। ঠিক আছে, এবং এই যে এই আটা আছে পরিপূরক জিন কি পড়বা এখানে, এখানে ফিনোটাইপিক অনুপাত কত, তার অপর নাম কি, সহপ্রকটতা, কোথায় পাওয়া যাবে, ল্যাথিরাস ওডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে। এনাফ, ঠিক আছে, আর কিছুই লাগবে না। আচ্ছা, এরপর কি আছে, এপিপ্টেসিস মানে কি, একটু প্রভাব খাটানো। ঠিক আছে, একটু প্রভাব খাটানো কি করবে, একটা জিন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, এবং যেহেতু যেই জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে সে কি হবে, হাইপোস্ট্যাটিক জিন। যে হচ্ছে বাধা পাবে আর যে দিবে বাধা সে কি হবে, এপিস্ট্যাটিক জিন। মনে করো আমি হচ্ছে কার উপর জোর খাটাই, ঠিক আছে, তাহলে আমি কি হব, এপিস্ট্যাটিক জিন। আর যার উপর আমি জোর প্রয়োগ করব তাকে কি বলবো আমরা, হাইপোস্ট্যাটিক জিন। বুঝতে পারছো, গেল। তাহলে কি আছে এটা, প্রকট এপিস্টেসিস এবং কি দ্বৈত প্রচ্ছন্ন এপিপ্টেসিস। এই প্রকট এপিস্টেসিস কি হবে, যখন প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে অন্য আরেকটা প্রকট জিন। মানে এখানে কি দুই জোড়া বৈশিষ্ট্য না, তাহলে একটা বৈশিষ্ট্য প্রকট জিন আরেকটার প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তাকে আমরা বলি প্রকট এপিস্টেসিস। অনুপাত কত, 13:3। কোথায় পাওয়া যায়, পাওয়া হচ্ছে সাদা লেঘন মোরগ মুরগিতে। ঠিক আছে, আর কিছু লাগবে না। এরপর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস অনুপাত কত, 9:7। কোথায় পাওয়া যায়, জন্মগত মুখ বধিরতা, মানে কি কথা বলতে পারে না। এটা কিসের কারণে দায়ী, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। শেষ। তাহলে কি পড়লাম, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ব্যতিক্রম, প্রথমের অনুপাত, প্রথমের ব্যতিক্রমের অনুপাত, দ্বিতীয়ের অনুপাত এবং কি তৃতীয় সূত্রের ব্যতিক্রমের অনুপাত। ঠিক আছে, এবং এগুলো কোথায় পাওয়া যায় সেগুলো খুব ভালো করে পড়ে ফেলবো। আচ্ছা, এখন দেখো, আচ্ছা এটা তোমার ইয়াই ছিল দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এখন পলিজেনিক ইনহেরিটেন্স, আমরা যে এতক্ষণ পড়লাম যে বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা কি ছিল, সেগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্য শুধুমাত্র এক জোড়া জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়েছে, তাই না। তবে মানব দেহে এরকম অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো একাধিক জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা কি বলি, পলিজেনিক ইনহেরিটেন্স। যেরকম কি আছে, মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, এরকম যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কি হবে, এগুলো হচ্ছে একাধিক ক্রোমোজোমের একাধিক জিন দিয়ে নিয়ন্ত্রিত হবে। কি বলি আমরা, পলিজেনিক ইনহেরিটেন্স। অনুপাত কত, 1:4:6:4:1। কি হবে, 1:4:6:4:1। পলিজেনিক বা পলিজিনের ফিনোটাইপিক অনুপাতটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মনে রাখবা। এবং এই পলিজিনের কারণে, পলিজিন দিয়ে আমাদের কোন কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, উচ্চতা, গায়ের রং, চোখের রং, তাই না, এগুলো পড়ে ফেলবা। আচ্ছা, ওকে। এই দেখো, মানুষের যে গায়ের রং কি হবে, একজন নিগ্রো, 4জন হচ্ছে গারো, 6জন হচ্ছে মিউলেটো মাঝারি। এটা কি বাংলাদেশিদের, তাই না, মিউলেটো হালকা এবং কি শ্বেতাঙ্গ। এই বক্সগুলো আশা করি এখন কারো সমস্যা হবে না, যেহেতু পুরোটা পড়ে আসছো এখন খুব সহজে পারবা। আচ্ছা, লিঙ্গ নির্ধারণ নীতি। আমরা জানি মানব দেহের প্রত্যেকটা কোষে কি আছে, 23 জোড়া বা 46টা ক্রোমোজোম আছে, যার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম কি বলি আমরা, অটোজোম বলি। কারণ 22 জোড়া দেহ কোষে পাওয়া যাবে, যাকে আমরা অটোজোম বলি। এবং যে এক জোড়া এক্সট্রা তাকে আমরা কি বলি, সেক্স ক্রোমোজোম। তার কাজ কি, তার কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা। ঠিক আছে, এই সেক্স ক্রোমোজোম একটা কি আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। যখন এক্স এবং এক্স দুইটাই থাকবে হবে কি, মেয়ে হবে, এবং এক্স এবং ওয়াই হলে কি হবে, ছেলে হবে। আমরা খুব ভালো করেই পারি, এগুলো প্যারা হওয়ার কথা না। এখন এই যে লিঙ্গ নির্ধারণে কি কি আছে, দুইটা পদ্ধতি পড়বো। প্রথমত হচ্ছে এক্স এক্স এবং এক্স ওয়াই। মানাতে পারি না, এক্স এক্স কি হয় মেয়ে, এক্স ওয়াই ছেলে। তাহলে এরকম পদ্ধতি কোথায় পাওয়া যাবে, মানুষ, ড্রসোফিলা, গাজা, তেলাকুচা। শেষ, আর কিছু লাগবে না। এরপর এক্স 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 ও, এখানে ও মানে হচ্ছে ওয়াই এর অনুপস্থিতি, ওয়াই নাই। ঠিক আছে, ওয়াই নাই মানে শুধু এক্স আছে, ও মানে কিছু নাই এখানে। কি হবে এক্ষেত্রে, ঘাসফড়িং, সারপোকা, এদের কিন্তু এই নিয়ম দিয়ে কি হবে, লিঙ্গ নির্ধারণ হবে। এনাফ। আচ্ছা,
সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই যে মানব দেহে বলো বা পানিতে কি আছে, সেক্স ক্রোমোজোম আছে না? মানব দেহে কি আছে, একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই। এই ক্রোমোজোমে কোনো কারণে সমস্যা হলে বা ডিফেক্ট হলে তোমার যেই রোগগুলো হবে তাকে বলা হয় সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। প্রথমত, এক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত কি কি আছে, লাল সবুজ বর্ণান্ধতা এবং কি হিমোফিলিয়া। এবং ওয়াই জিন দিয়ে কি হয়, কানের লোম। ঠিক আছে, ওকে। কি বললাম, মানুষের যে সেক্স ক্রোমোজোম গুলো আছে এক্স এবং ওয়াই, এই জিনের কোনো কারণে সমস্যা হলে আমাদের যেই রোগগুলো হবে সেগুলো হবে এসটিডি অথবা না সরি এসআইডি। ঠিক আছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এবং এই ক্ষেত্রে এক্স ক্রোমোজোম দিয়ে কি কি হবে, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া এবং কি ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। এই লাল সবুজ প্রথমত মানে কি, খুব ভালো করে বুঝো যে কালার চিনতে পারবে না। হিমোফিলিয়া মানে কি, ব্লিডিং হবে, তাই না? তোমার যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ছিল না, বা একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8 নাম্বার 9 নাম্বার, যখন এইগুলো থাকবে না তখন কি হবে, হিমোফিলিয়া হবে। এবং ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, তোমার মাসেল গুলো কি করবে, কাজ করতে পারবে না। এবং ওয়াই জিন দিয়ে কি হবে, তোমার মানুষের কানের লোম হবে। আচ্ছা, এখন দেখো, লাল সবুজ বর্ণান্ধতা এটা কি দিয়ে হবে, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত হবে। এবং যেহেতু এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে, কি হবে, মনে করতে পারে যে এক্স এবং এক্স কি হবে, মেয়ে হবে। এর মধ্যে যদি একটা হয়ে সংক্রমিত, এটা কি হবে, এটা কিন্তু বাহক হবে, তাই না? এটা হবে বাহক কেন, কারণ এই যে তোমার ইয়াটা আছে, লাল সবুজ মতো এটা কি হবে, প্রচ্ছন্ন হবে। ঠিক আছে, এটা প্রকাশ পাবে না, যখন হোমোজাইগাস অবস্থা থাকবে তখনই প্রকাশ হবে। কিন্তু যদি ছেলেদের দেখে কি হয়, এর কথা কি হবে, এটা কি হবে, এটা কিন্তু রোগ হবে বা লাল সবুজ বর্ণান্ধতে আক্রান্ত হবে। কেন হবে, কারণ ছেলেদের কি হয়, এক্স ক্রোমোজোম একটাই, এখানে দুইটা আছে, তো যদি একটা ডিফেক্ট হয় আরেকটা কি করবে, কাজ করতে পারবে, বাট পুরুষে পারবে, এগুলা পারবে না, কারণ এক্স এখানে একটা আছে। মনে থাকবে, দেখো এই দেখো। আচ্ছা, গেল ওইগুলা। এখন প্রশ্ন কি আসবে, মনে করো তোমার এই যে এক্স সি, এটা তোমার কি, এটা হচ্ছে তোমার হচ্ছে লাল সবুজ বর্ণতে ডিফেক্টিভ একটা হচ্ছে ক্রোমোজোম, আর এটা হচ্ছে এক্স ভালো। এই ক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। কেন, এটা হচ্ছে একটা মেয়ে হবে এবং এটা বাহক হবে, এটা কাজটা করতে পারে না। কিন্তু পুরুষে যদি কি হয়, যদি একটাই ডিফেক্টিভ হয়, এক্স ক্রোমোজোম একটা আছে, তারা কি হবে, তারা আক্রান্ত হবে। এখন যদি প্রশ্ন আসে, আমি একটা উদাহরণ দেখাই, তোমাকে বললো যে একটা বাহক মা, কি বললো, বাহক মা এবং কি সুস্থ বাবা, বাবা কখনো বাহক হবে না। কি জন্য, এক্স ক্রোমোজোম একটাই আছে, হয় আক্রান্ত হবে না হলে সুস্থ হবে। সুস্থ বাবা, তাহলে কি হবে, বাহক মানে কি এক্স সি এক্স, সুস্থ মানে কি এক্স ওয়াই, তাই না? ক্রস ঘটায়, প্রথমে কি হবে, একটা হবে এক্স সি এক্স, হবে এক্স সি ওয়াই, একটা হবে এক্স এক্স, একটা হবে এক্স ওয়াই, তাই না? এই যে এটা কি হবে, এটা হবে বাহক মেয়ে। কি হবে, এটা বাহক মেয়ে, এটা কি হবে, আক্রান্ত আক্রান্ত ছেলে। এটা কি হবে, সুস্থ মেয়ে, এটা হবে সুস্থ ছেলে। বুঝতে পারছো? এরকম প্রশ্ন আসবে যে কত পার্সেন্ট আক্রান্ত, কত পার্সেন্ট বাহক, কত পার্সেন্ট সুস্থ, লেখা লাগবে। ওকে, আশা করি আর ব্যাখ্যা দেখানো লাগবে না। দেখো, এটা কি স্বাভাবিক পুরুষ, বাহক মহিলা, কি হবে তোমার, এই যে একটা কি হবে, আশা করি সমস্যা হবে না। ওকে, এখন পুরুষ বেশি কেন হবে, কারণ পুরুষের কি হয়, তোমার এক্স ওজন থাকে একটাই, এই জন্য আর কি। হিমোফিলিয়া এটা কি একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, কেন হবে, যখন তোমার ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8 নাম্বার 9 নাম্বার কি কি আছে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ এবং ক্রিসমাস ফ্যাক্টর, যখন এই ক্লটিং ফ্যাক্টর কোনো কারণে তৈরি হবে না, কেন হবে না, এই যে এক্স ক্রোমোজোমে কোনো ডিফেক্ট হইলে, তাই না? তখন কি হবে, তখন ব্লাড শুধু ক্লট করবে না এবং গাম ব্লিডিং হবে, আমাদের মারি দিয়ে ব্লিডিং খুব বেশি হবে। এখানে কি বলি, হিমোফিলিয়া। দুই প্রকার আছে, কি একটা ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, কেন হবে, যখন অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ উৎপন্ন হবে না। আর ক্রিসমাস ডিজিজ কখন হবে, যখন 9 নাম্বার ফ্যাক্টরটা তৈরি হবে না। ওকে, তো দেখা লাগবে না এগুলো আর। এই পার্টটা, এই যে রোগগুলো আছে, প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। চেষ্টা করবা প্রত্যেকটা খুব ভালো করে পড়তে, একদম এটা পড়াই লাগবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি কেন হবে,
এটা হচ্ছে তোমার মাসেলের সমস্যা হবে। কি কারণে? এটা এক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণে। আর তেমন রিডিং দিবে একবার, ঠিক আছে, কিছু লাগবে না এখানে। আচ্ছা, এটা পড়ে ফেলবা যে আমাদের দেহে কি আছে, প্রায় 3000 পেশি প্রোটিন আছে যা আমাদের মাসেল তৈরি করে, এবং যখন এগুলো কোনো কারণে ডিফেক্টিভ হয় তৈরি জিনগুলো, তখন কি হবে, ঠিক মতো পেশি বিকৃতি হবে এবং মাসেল কাজ করতে পারবে না। অ্যাবিও ব্লাড গ্রুপিং। আচ্ছা, এখন দেখো, এই ব্লাড গ্রুপিং কিন্তু অনেক প্রকার আছে আমাদের দেহে। অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি তার উপর ভিত্তি করে প্রায় 21 প্রকার ব্লাড গ্রুপিং করা যায়, যার মধ্যে আমরা এখন দুইটা পড়বো। এটা হচ্ছে অ্যাবিও ব্লাড গ্রুপিং, আর এটা হচ্ছে রেসাস ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, এই ব্লাড গ্রুপিং কে করছিল প্রথমে কার্ল ল্যান্ডস্টাইন। কয় প্রকার আছে? তাই 21টি ব্লাড গ্রুপ আছে, কিন্তু এর মধ্যে আমরা দুইটা পড়বো, একটা হচ্ছে অ্যাবিও, আর একটা হচ্ছে রেসাস ফ্যাক্টর বা RH ব্লাড গ্রুপ। এখন আমি একটু সামারি বলি, দেখো আমাদের যে ইয়ে আছে না, লোহিত রক্তকণিকা, এখানে আরবিসিতে কি থাকে? আরবিসিতে অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন। এবং যে সেরামটা আছে না, বা প্লাজমা, আমি সেরামটাই লিখি, সেরাম বা প্লাজমায় কি থাকবে? থাকবে হচ্ছে অ্যান্টিবডি। এখন অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতি তার উপর বেস করে ব্লাড গ্রুপিং করা হয়। যদি এ অ্যান্টিজেন থাকে তার ব্লাড হবে এ গ্রুপ, শুধু বি থাকলে হবে বি গ্রুপ। যদি এ এবং বি দুইটাই থাকে তা হবে এ বি ব্লাড গ্রুপ। যদি এ এবং বি একটাও না থাকে কি হবে? ও গ্রুপ, ঠিক আছে, গেল। এবং যেখানে হচ্ছে যদি এ অ্যান্টিজেন থাকে সাথে অ্যান্টিবডি হবে বি, যদি বি হয় তাহলে অ্যান্টিবডি হবে এ, যদি এ বি হয় তাহলে অ্যান্টিবডি থাকবে না, যদি ও হয় তাহলে অ্যান্টিবডি এ এবং বি দুইটাই থাকবে। আশা করি এইগুলো নিয়ে কারো কোনো সমস্যার কথা না। মানবদেহে প্রায় 400 প্রকার অ্যান্টিজেন আছে, করে ফেলবা। আচ্ছা, ওকে, তাহলে এগুলো আশা করি কারো সমস্যার কথা না। ব্লাড গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা ব্লাড গ্রুপ কোনটা কত পার্সেন্ট আছে এটা পড়লে এনাফ, এবং কোন ব্লাড গ্রুপে অ্যান্টিবডি কোনটা, অ্যান্টিজেন কোনটা, শেষ। এর মধ্যে আরেকটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা কি? গ্রহীতা হচ্ছে এবি, খুবই গুরুত্বপূর্ণ। আর দাতা কি হবে? দাতা হবে ও। সার্বজনীন দাতা মানে কি? সে যে কোনো ব্লাড গ্রুপধারী ব্যক্তিকেই ব্লাড দিতে পারবে। গ্রহীতা মানে কি? সে যে কোনো ব্লাড গ্রুপ গ্রহণ করতে পারবে, এনাফ। ওকে, এখন দেখো অ্যাবিও ব্লাড গ্রুপের জিন তাত্ত্বিক ব্যাখ্যাটা একবার রিডিং দিবা। আমি যে পার্টটা বলবো যে এই 4টা ব্লাড গ্রুপের মধ্যে একটা ব্লাড গ্রুপ আছে যেখানে সমপ্রকরণতা পাওয়া যায়। এটা কি? এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম, তাই না? কোথায় পাওয়া যাবে? অ্যাবি ব্লাড গ্রুপে, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবি ব্লাড গ্রুপে কি হবে? সমপ্রকরণতা পাওয়া যাবে। রেসাস ফ্যাক্টর, এটা কি? প্রথম আবিষ্কার হয়েছে রেসাস নামক বানরে, তাই না? বানরে আরবিসিতে। এবং এই ফ্যাক্টর যদি থাকে তাকে আমরা বলি পজিটিভ, আর তাহলে কি হবে? নেগেটিভ। ওকে, এখানে কি থাকে? 6টা অ্যান্টিজেন থাকে, তার মধ্যে কি 3টা হচ্ছে প্রকট, 3টা হচ্ছে প্রচ্ছন্ন। এগুলো পড়ে ফেলবা ভালো মতো, ঠিক আছে। এখন দেখো, এগুলো তো হয়ে গেল। গর্ভধারিতা কি হয়? যদি কোনো কারণে রেসাস পজিটিভ, মানে মনে করো তোমার একটা হচ্ছে রেসাস পজিটিভ পিতা এবং রেসাস নেগেটিভ মাতা, যদি বিয়ে হয় বা এরকম হয় তখন কি হবে? প্রথম গর্ভধারণে এটা কি হবে? রেসাস পজিটিভ সন্তান হয়। সন্তান হলে কি হবে? তখন তোমার এখানে অ্যান্টিবডি কিন্তু থাকবে। কি থাকবে? তোমার ডি অ্যান্টিবডি, এটা থাকবে, ঠিক আছে। আমাদের বললাম রেসাস মানে কি আছে? ডি অ্যান্টিবডি। যদি এটা থাকে, পরবর্তীতে প্রথমবার সন্তান যখন ইয়া হবে আর কি, প্রথম সন্তান হওয়ার সময় কি হবে? তোমার এই অ্যান্টিবডি মাতৃদেহে প্রবেশ করবে। অর্থাৎ প্রথমবার যখন তোমার গর্ভধারণ হবে তখন কি হবে? প্রথম সন্তান থেকে যে অ্যান্টিবডিটা আছে সেটা কি হবে? মাতৃদেহে প্রবেশ করবে। বা দ্বিতীয়বার যখন সন্তান হবে তখন কি, দেখো তো আমি একটু ইয়া করি, সামারি করি, যখন রেসাস নেগেটিভ মহিলার সঙ্গে পজিটিভ পুরুষের বিয়ে হবে তখন কি প্রথম সন্তান কি হবে? রেসাস পজিটিভ হবে, ঠিক আছে। এই প্রথম সন্তান হওয়ার সময় কিন্তু কোনো সমস্যা হবে না। কি জন্য? মায়ের দেহে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। কোনটা নাই? রেসাসের যে অ্যান্টিবডিটা আছে সেটা কিন্তু অ্যান্টিজেনটা নাই, ঠিক আছে। মায়ের দেহে কোনো অ্যান্টিজেন নাই। কিন্তু যখন তোমার প্রথম সন্তান বের হবে তখন কি হবে? সন্তানটা পজিটিভ, এবং সন্তান কি ছিল? রেসাস পজিটিভ, তাই না? তার দেহ থেকে রেসাস অ্যান্টিবডিটা প্রবেশ করবে, ঠিক আছে। অ্যান্টিজেনটা মায়ের দেহে প্রবেশ করবে। মায়ের দেহে কিন্তু অ্যান্টিজেন ছিল না, ওই নেগেটিভ ছিল, বাট
সন্তান যখন ইয়া হবে, কি বলে, প্রসব হবে, তখন কি হবে, এই অ্যান্টিজেনটা মাটিতে প্রবেশ করবে। কিন্তু প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না। কেন হবে না? সে তো বের হয়েই গেছে। ঠিক আছে, এখন দেখো, যখন প্রথম সন্তান থেকে অ্যান্টিজেনটা মায়ের দেহে গেল, তখন কি হবে, মায়ের দেহে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। এবং দ্বিতীয়বার যখন আবার সন্তান হবে, তখন দেখো তো, আবার সন্তান হবে রেসাস পজিটিভ, এখানে কি আছে, অ্যান্টিজেনটা আছে, তাই না? কিন্তু প্রথম সন্তান হওয়ার সময় মায়ের দেহে অ্যান্টিজেন যাওয়ার ফলে কি হয়েছিল, অ্যান্টিবডি হয়েছিল। এই যে অ্যান্টিজেন তো তোমার সন্তানে আছে, মায়ের দেহে অ্যান্টিবডি আছে। এই মায়ের দেহে রক্ত যখন রেসাস পজিটিভ সন্তানের দেহে যাবে, তখন কি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া ঘটবে, সমস্যা হবে, সন্তান যখন মারা যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু রেসাস নেগেটিভ এবং রেসাস পজিটিভ, যদি কি বলে, মহিলার হয় রেসাস নেগেটিভ, পুরুষের পজিটিভ, তাহলে কিন্তু অনেকে বিয়েতে হচ্ছে আপত্তি জানায়। ঠিক আছে, এবং এর ফলে কি হবে, রক্ত স্বল্পতা এবং কি জন্মের পর বাচ্চা মারা যাবে, যাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে এখানে পিক পয়েন্ট কোনগুলা? প্রথমত, এই সমস্যা কিন্তু প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না। কেন হবে না? কারণ প্রথম সন্তান বের হয়েছে, তখন কিন্তু মায়ের দেহে কোনো অ্যান্টিবডি নাই, রেসাস অ্যান্টিবডি নাই। আর প্রথম সন্তান বের হওয়ার সময় তোমার কি হবে, সন্তানের দেহ থেকে কিছু ব্লাড কই যাবে, মায়ের দেহে যাবে। সন্তানে কি ছিল, অ্যান্টিজেন ছিল। এই অ্যান্টিজেনটা যখন মায়ের দেহে যাবে, মায়ের দেহ কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিবডি মায়ের দেহে আছে, এখন অনেক আছে। যখন দ্বিতীয়বার আরেকটা রেসাস পজিটিভ সন্তান থাকবে, কি হবে, তখন এই সন্তানের রেসাস পজিটিভ অ্যান্টিজেন এবং কি মায়ের দেহে উৎপন্ন হয় অ্যান্টিবডি বিক্রিয়া করবে, তার ফলে কি হবে, সন্তানটা রক্ত স্বল্পতা এবং কি মারা যাবে। ঠিক আছে, একে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। করে ফেলবা। আচ্ছা, ওকে, তাহলে এই পার্টটুকু গেল। আমরা হচ্ছে এখন 5 মিনিট ব্রেক নিব এবং দ্বিতীয় পার্টে আমরা বিবর্তন নিয়ে পড়ে ফেলবো। দেখো, মেন্ডেল মোটর কারণে ছিল তার আয়ুষ্কাল অল্প, তাই না? এই ছিল উভলিঙ্গ ছিল, এটা হচ্ছে স্বপরাগায়ন হইতো। এগুলো দেখে ফেলবা, এখন সব সহজ লাগবে। ঠিক আছে, আমরা হচ্ছে 5 মিনিট ব্রেক নিব, তোমরা স্কিপ করতে পারো অথবা একটু রেস্ট নিয়ে আবার শুরু করতে পারো।
আচ্ছা, আমরা হচ্ছে আবার শুরু করি। মিনিট। ওকে, এখন দেখো, বিবর্তনের ক্ষেত্রে কিন্তু পারা খুবই কম, খুবই কম, ঠিক আছে। আমি বলবো যে প্রথমবার হয় তাহলে পুরোটা রিডিং দাও, প্রথমবার না হলে রিভিশন ফেজ থাকে, তাহলে আমি যেগুলো বলবো সেগুলো পড়লে না, ঠিক আছে। ওকে, দেখো, প্রথমতই বিবর্তনের জনককে এম্পিডোক্লিস। লাগবে না। বিবর্তনের ক্ষেত্রে ধাপ কয়টা? তিনটা। মাইক্রো বিবর্তন, ম্যাক্রো এবং মেগা বিবর্তন। এবং বিবর্তনের ইয়া কয়টা, কি বলে, ধরন কয়টা? তিনটা। অভিসারী তখন হবে যখন একই পরিবেশে বাস করা দূরবর্তী জীবের মধ্যে কি হবে, একই রকম বৈশিষ্ট্য ইয়া হবে, সৃষ্টি হবে, ঠিক আছে। কি হবে তোমার, ভিন্ন প্রজাতির দুইটা জীব যখন একই রকম পরিবেশে বাস করবে, তাদের কিন্তু বৈশিষ্ট্য প্রায় একই রকম হয়ে যাবে, তাকে বলা হয় অভিসারী। অপসারী কোনটা? যখন একই রকম বৈশিষ্ট্যের জীব ভিন্ন পরিবেশে থাকবে। দেখো, এটা হচ্ছে একই পরিবেশে, এটা কি ভিন্ন পরিবেশে, এবার এটা কি হবে, ভিন্ন প্রজাতি ভিন্ন পরিবেশে, ঠিক আছে। ভিন্ন প্রজাতি কিন্তু দুর্বল জায়গায় কি হবে, একই পরিবেশে বাস করবে। তিনটা জিনিস। অভিসারী কোনটা? যখন বিভিন্ন প্রজাতির দূর সম্পর্কিত জীবগোষ্ঠী কি হবে, একই পরিবেশে বাস করলে তাদের বৈশিষ্ট্য প্রায় সেম হয়ে যাবে। দ্বিতীয়ত অপসারী, প্রায় নিকট সম্পর্কযুক্ত জীবগোষ্ঠী যখন ভিন্ন পরিবেশে বাস করবে, তাদের বৈশিষ্ট্য ভিন্ন হয়ে যাবে। এবং সমান্তরাল কখন হবে, যখন দুইটা ভিন্ন প্রজাতি কি হবে, দুইটা দূরবর্তী কিন্তু একই রকম পরিবেশে বাস করতে হবে, তাদের একই রকম বিবর্তন ঘটবে যদি পরিবেশটা একই হয়। রিডিং দিবা তিনটা ধরন এবং কি তিনটা ধাপ। জনককে এম্পিডোক্লিস। মতবাদগুলা বলতে পারো এই অধ্যায়ের বা এই পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এটা। অথবা কি ল্যামার্কিজম। প্রশ্ন আসবে যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, এটা কার মতবাদ? ল্যামার্কের মতবাদ। কয় নাম্বার সূত্র এটা? 4 নাম্বার সূত্র। ডারউইন কি প্রাকৃতিক নির্বাচন মতবাদ। নব্য ডারউইনিজম বা আধুনিক সংশ্লেষ, অগাস্ট হাইসম্যান চ্যাম্বার্সের মতবাদ, ডাবরিসের পরিব্যক্তি মতবাদ। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এখন দেখো, ল্যামার্কের মতবাদে একটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, উনি কিন্তু বায়োলজি শব্দের প্রবর্তক, ঠিক আছে। ল্যামার্ক কিন্তু বায়োলজি শব্দের প্রবর্তক। আচ্ছা, তারা অপর নাম কি এটার? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। সূত্র কয়টা? 4টা। সূত্র কি উনি দিছে? না, উনি দেয় নাই। উনার যে ইয়াটা আছে, ধারণা আছে, ওইটাকে 4টা সূত্রে ভাগ করছে কে? ডটসন। প্রথমটা কি? বৃদ্ধি। দ্বিতীয়টা প্রভাব, পরিবেশ প্রভাব। তৃতীয়টা কি হবে? ব্যবহার, অব্যবহার। চতুর্থ কি হবে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এর মধ্যে ব্যবহার এবং অব্যবহার, এটা উদাহরণ কি? জিরাফের গলা, ঠিক আছে। জিরাফের লম্বা গলা কেন হয়েছে? মানে আদিকালে যখন জিরাফ হচ্ছে উঁচু উঁচু গাছ থেকে পাতা খাইতো, কি হতো, ঘাটা ইউজ হতো না, ইউজ করতে কি হয়েছে, বারবার ব্যবহার করতে করতে কিন্তু ঘাটা লম্বা হয়ে গেছে। আবার এরকম বিভিন্ন অঙ্গ আছে মানব দেহে বা জীবে আছে, যেগুলো ব্যবহার না করতে করতে নাই হয়ে গেছে। বুঝতে পারছো? ব্যবহার না করলে এটা বিলুপ্ত হয়ে যাবে, ব্যবহার করলে বৃদ্ধি পাবে। ওকে, দেখো, বৃদ্ধি পড়ে ফেলবা, এটা পড়ে ফেলবা। ব্যবহার অব্যবহার, এখানে উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। ব্যবহার করে কি হয়েছে? জিরাফের গলা লম্বা হয়েছে, তাই না? আর ব্যবহার না করে কি হয়েছে? কিছু বিলুপ্ত হয়ে গেছে, যেরকম কি মানুষের কককিক্স, তাই না? আচ্ছা, এটা পড়ে ফেলবা। এখন হচ্ছে আমরা দেখব মানুষের যেই, আচ্ছা পরে আছে এগুলা, চার্লস ডারউইন, তার বইয়ের নামটা লাগবে, বইয়ের নামটা পড়বা। এবং তার মতবাদের নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ব্যাখ্যাগুলো হচ্ছে যদি রিভিশন দিতে থাকো তাহলে পড়া লাগবে না, আগে যদি পড়ে ফেলছো এখন রিভিশন লাগবে না। এখন যেগুলো দাগানো আছে, যেগুলো বলতে সেগুলো পড়ো। আচ্ছা, এখন যে ইয়া করছিল রবার্ট ডারউইন, যে পরীক্ষা করছিল, উনি কিন্তু একা করে নাই, তার সাথে কে ছিল? আলফ্রেড ওয়ালেস। এই জন্য অপর নাম কি এটার? ডারউইন ওয়ালেস মতবাদ। আচ্ছা, ডারউইন তেমন গুরুত্বপূর্ণ না এখানে। যে ডারউইনের মতবাদ, এখানে ঘটনা প্রবাহ বা বলো জীবন সংগ্রাম, তার মতবাদ ডারউইন। যুগোত্তমের জয় এবং কি নতুন বা উৎপত্তি, এই যে এই বক্সটা করে ফেলবা, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে যে বংশগত উচ্চ হার কেন হবে জীবন সংগ্রামে, কার মতবাদ? ডারউইনের মতবাদ। যুগোত্তমের জয়, ডারউইন মতবাদ, ঠিক আছে। আচ্ছা, রিং দিলে হবে। আসলে পড়া খুবই কম। সফলতা ব্যর্থতা, এটা একটু মন দিয়ে পড়বা। এখানে আসলে এই কথাটা খুবই, মানে বলতে পারো যে প্রিসাইজ, ঠিক আছে। এত প্রশ্ন আসে না।
নব্য ডারউইনিজম, চার্ম প্লাজো মতবাদ কে দিছে? আচ্ছা, ডারউইন দিছিল। হচ্ছে পরের ধাপে যাই, ল্যামার্কবাদ, অপর নাম কি? এই যে পার্থক্যটা আছে, ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কিজম, অপর নাম কি এটার? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরীয় মতবাদ। ডারউইনবাদ, অপর নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এই দুইটার পার্থক্যগুলা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? প্রশ্ন আসে, এই দেখো এখন অঙ্গ সংস্থান। মানুষের বিভিন্ন হচ্ছে এই যে জীব অনুযায়ী কি হয়েছে, উন্নতর জীবে প্রকোষ্ঠ বাড়ছে। এই হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ পড়ে ফেলবা যে উভচরে কয়টা, সরীসৃপে কয়টা, মানব দেহে কয়টা। আচ্ছা, সমসংস্থ মানে কি? একই রকম, ঠিক আছে? বৃত্তি মানে কি? একই কাজ। সংস্থা মানে কি? যে উৎপত্তি এবং গঠন সেম, তাকে বলা হয় সমসংস্থ। উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, ঠিকই, যে মানুষের কি বলছো দেখো তো, এই দেখো পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমি বা সিল, এগুলা কি হবে? সমসংস্থ অঙ্গ। তার মানে কি? এগুলোর উৎপত্তি এবং গঠন প্রায় সেম। আর স্ববৃত্তি কোনটা? যেখানে কাজগুলা সেম হবে, কি হবে? কাজ একই। উদাহরণ, স্ববৃত্তি কি হবে? কাজের দিক থেকে এক, যেরকম পাখির ডানা, প্রজাপতির ডানা। নিষ্ক্রিয় অঙ্গ, এটা আমাদের সময় আসছিল ভর্তি পরীক্ষার প্রশ্ন। মানব দেহে নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো আছে খুব ভালো করে পড়ে ফেলবা। দেখো, লোম নিষ্ক্রিয়, কোনো কাজ নাই। উপপল্লব কোনো কাজ নাই। বাকি নিকটেটিং মেমব্রেন কোনো কাজ নাই। আক্কেল দাঁত এরকম ইয়া নাই। কানের পেশি, কককিক্স, অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? তো নিষ্ক্রিয় অঙ্গ প্রত্যেকটা খুব ভালো করে পড়ে ফেলবা। এগুলো কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটা মানুষের নিষ্ক্রিয় অঙ্গ বা বিলুপ্তপ্রায় অঙ্গ। ওকে, ভূতাত্ত্বিক প্রমাণ, এটা রিডিং দিবা, এখান থেকে প্রশ্ন তেমন আসে না। আসবে কোনটা? আসবে হচ্ছে এই যে ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে, এটা কে বলছে? এটা হচ্ছে পুনরাবৃত্তি মতবাদ থেকে আসছে। এবং কে দিয়েছিল এটা? আর্নেস্ট হেকেল, ঠিক আছে? এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, লাগবে না। এখন দেখো, তোমার এই যে ঘোড়ার ইয়াটা আছে না, ঘোড়ার বিবর্তন, এখানে শুধু ওদের ক্রমটা পড়বা। এবং ক্রমতে হচ্ছে আধুনিক ঘোড়া কোনটা, ইকুয়াস, এনাফ, ঠিক আছে? ইওহিপ্পাস, অরোহিপ্পাস, মেজোহিপ্পাস, মেরি, প্লিও, প্লেসি এবং কি ইকুয়াস। আধুনিক ঘোড়া কোনটা এবং ক্রমটা পড়ে ফেলবা, এর বাইরে কিছু লাগবে না, ঠিক আছে? যে তোমার যে বলছিলাম না যে মতবাদগুলোর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার আর্কিওপটেরিক্স। এটা কি? এটা হচ্ছে উভচর এবং সরীসৃপ, ঠিক আছে? সরি, সরীসৃপ এবং পাখি এর মধ্যে সংযোগ স্থাপন করে যে আর্কিওপটেরিক্স প্রাণীটা আছে। এটা কি হবে? এটার মধ্যে একই সাথে সরীসৃপ এবং কি পাখির বৈশিষ্ট্য আছে। এবং কি এই সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগ স্থাপন করে কে? এই আর্কিওপটেরিক্স। এর হচ্ছে সরীসৃপীয় বৈশিষ্ট্য এবং কি পাখির বৈশিষ্ট্য। একদম খেয়ে ফেলবা, এখানে প্রশ্ন আসবেই। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে। পাখিটা কি? মহিমান্বিত সরীসৃপ। কে বলছিল? হাক্সলে। আচ্ছা, এই যেটা সরীসৃপ কি ছিল, পরে আর্কিওপটেরিক্স, তারপর পাখি। জীবন্ত জীবাশ্ম, এখানে হচ্ছে উদাহরণগুলো পড়া লাগবে, প্রশ্ন আসতে পারে বাট খুব গুরুত্বপূর্ণ না, উদাহরণগুলো পড়ে ফেলবা। এখানে এখানে লাগবে মানুষের উদ্ভব কোন যুগে, আধুনিক সভ্যতার উদ্ভব কোন যুগে, উভচরের উদ্ভব কোন যুগে, মাছের উদ্ভব কোন যুগে, উভচরের আবির্ভাব কোন যুগে এবং কি সরীসৃপের যুগ কোনটা। কোনটা? মেসোজোয়িক যুগ হচ্ছে কি সরীসৃপের যুগ। তার মধ্যে ডাইনোসরের উদ্ভব কোনটা? ট্রায়াসিক যুগ, ঠিক আছে? ডাইনোসর বলো, সরীসৃপের যুগ, মাছের উদ্ভব, উভচরের উদ্ভব, মানুষের উদ্ভব কি আধুনিক সভ্যতার প্রকাশ কোন যুগে আছে, এই যুগগুলো পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আশা করি এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই যে মার্সুপিয়ার স্তন্যপায়ী প্রাণী, এটা তুমি বোটানিতে লাস্টে পাবা, ঠিক আছে? তোমার ক্যাঙ্গারু থাকে, তাই না? ওই পাওয়া যায় অস্ট্রেলিয়া মহাদেশে। এই তো আর কি প্রশ্ন ছিল, খুবই সহজ টপিক। আশা করি কারো কোনো সমস্যা হবে না এগুলো নিয়ে। আমি যেটা বললাম, যেগুলো আমি দাগায় দিছি সেগুলো অবশ্যই অবশ্যই পড়া লাগবে। এগুলো একটা পিক টপিক, ঠিক আছে? এতে প্রশ্ন বারবার আসে, অনেক বেশি প্রশ্ন আসে এবং এগুলো রিপিট হয় বারবার। ভার্সিটি বলো, মেডিকেল বলো, এগুলো রিপিট হয়। তার পাশাপাশি প্রথমবার পড়ার সময় অবশ্যই চেষ্টা করবা পুরো বইটা একবার পড়তে, না হলে কিন্তু পড়া মনে থাকবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।